সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বৈশাখের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় নাট্য নির্মাতা ফেরদৌস হাসানের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান এভিনিউয়ে রেডিয়াস আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী উত্তম কুমার রায়ের একক চিত্রকলা প্রদর্শনী পারসেপশন। প্রদর্শনী চলবে 4 মে পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী জিএমবি আকাশের আলোকচিত্র প্রদর্শনী আনসিন ইন আওয়ার সাইড ডালিটস ইন বাংলাদেশ। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 29 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্কন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে রুহুল করিম রুমির একক চিত্রকলার প্রদর্শনী প্রক্সিমিটি অফ লাইন। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 5 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8:20 থাকছে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। ওই দেখ ওই গাদাটা দাদা যেখানে মরে গেছে ওইটার এত তুই গেছে মরতে আর মোয়ের দিকে চাই আমি বিয়ে শাদী পর্যন্ত করি না, বুঝছো? নিজের জীবনটারে কোরবানি দিয়ে দিয়েছি। কিন্তু চাচা আপনার কিন্তু বিয়েটা করা উচিত ছিল। আপনার চেহারার অবস্থাটা দেখছেন, বুঝে হইয়ে গেছেন। কারণ বুঝে মাইয়া কই পাবেন? আপনার বিয়া তো জীবনে আর হইবে না। আমরা মেজাজ খারাপ করবি না, বুঝছো? রাজীব কি বলছিস তুই? না বলতেছি আমার একটা যদি চাচি থাকতো তাইলে আর রাত 9টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। না ওদের না একটা প্রবলেম আছে, সিনেমায় অ্যাক্টিং করে তো ধরো কান্নার দৃশ্যে অ্যাক্টিং করে, কেউ মারা গেলে ওদের কাঁদতে বলে একটু, ওরা এমন কান্নাকাটি করে ওভার অ্যাক্টিং করে কাঁদতে কাঁদতে ভাষায় দেয়। দেখা গেল এখানেও ওভার অ্যাক্টিং করলে আমরা তো সব মিলে ধরা খেয়ে যাবো, তখন কিন্তু ঝামেলায় পড়বো। লালন তুমি কি মানে বাই এনি চান্স খুব বেশি নার্ভাস? না তো। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় নাট্য নির্মাতা ফেরদৌস হাসান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। তো সম্প্রতি কেমন কাটছে ব্যস্ত সময় সব কাজকে ঘিরে? এই তো কিছু কিছু কাজ করছি আর কি, কিছু কাজ শেষ করলাম, আবার কিছু কাজ ধরবো। আচ্ছা, মানে মোটামুটি কাজ নিয়েই ব্যস্ত সময় কাটছে, সব কাজ নিয়ে একসাথে। জি। আচ্ছা, তো প্রথমেই যে কথাটা আমরা জানতে চাচ্ছি যে চলচ্চিত্র সত্তা সেটা আপনার মুক্তি পেয়েছে, সেটার জন্য আপনাকে অভিনন্দন। তো এই সত্তার গল্প লেখার যে মূল ভাবনাটা সেটা কবে থেকে এবং কিভাবে এসেছিল? আসলে সত্তা আমার লেখা আর কি, স্ক্রিন প্লে আর সংলাপটা আমার। এই একটা ছোট গল্প ছিল সোহানী হোসেনের। আচ্ছা। আর এটা আসলে ফিল্মটা হচ্ছে হাসিবুর রেজা কল্লোল, ও এটা ডিরেক্টর ছিল। হ্যাঁ, তরুণ নির্মাতা, তার দ্বিতীয় ছবি এটা। তো আমি অনেক আগে লিখতাম আর কি, শিবলি সাদিকের মূলত ছবিগুলো আমার লেখা ছিল। সোহান, তারপরে ওয়াকিল, এদের সেলিম আজম, বলাই, এদের ছবি লিখতাম। চাকরিগত কারণে এবং দেশের বাইরে থাকার কারণে একটা আমার মানে গ্যাপ পড়ে যায়। তো দীর্ঘদিন পরে, এটা প্রায় 10 বছর পরে কল্লোল এসেছিল আমার কাছে। তুমি আমাকে মুখে বলো তো দেখি গল্পটা কি। ও তখন আমাকে মুখে বলে।
তো একটু অফ ট্র্যাকের বলে আমার কাছে ভালো লাগে গল্পটা, যে একটা পতিতা একটা মেয়ের, গ্রামের মেয়ের এসে পতিতা হওয়া এবং তার যে দৈনন্দিন জীবনে এই ধরনের মেয়েদেরকে দেখি মাঝে মাঝে এই রমনা পার্কের দিক দিয়ে যেতে, দূরে দেখি গাছের নিচে বসে চুল নাচড়াচ্ছে, খুব কষ্ট হয় আর কি, এলিয়েন মনে হয় যে এরা বোধহয় অন্য গ্রহের বোন। তো এই মমতাবোধ থেকে আমার। এত বিখ্যাত বিখ্যাত পরিচালকদের সাথে আপনার কাজ করা হয়েছে এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে আপনি এতদিন ধরে কাজ করেছেন, তো কি মনে হয় নিজেরই কি কোনো ফিল্ম বানানোর পরিকল্পনা আছে বা ইচ্ছাটা আছে? হ্যাঁ, ইচ্ছা তো আছে। তো এইটা এই টাকাটা লগ্নি করবে কে, আমাকে সেই টাকাটা দেবে কে? কিছু চ্যানেল আছে যে তারা সিনেমা করে, তো তারা যেসব সিনেমা করে, যে বাজেটের করে, তোর থেকে আমি মনে করি আমরা যেসব টেলিফিল্ম করি ওগুলো অনেক ভালো। আচ্ছা আচ্ছা। ওই মানে নাটকের মতো সিনেমা করার আমার ইচ্ছা নাই। সিনেমা করতে গেলে টেকনিক্যাল যে ব্যাপারটা যেগুলো আছে, তাই না? তো ওই শুধু নাম লেখানোর জন্য যে আমি ফিল্ম পরিচালনা করেছি বা একটা ফিল্ম তৈরি করেছি, এইটার ইচ্ছা আমার নাই। আমি যদি কখনো করি, ভালো এরকম বাজেট পাই বা কোনো আনুকূল্য পাই, তাহলে হয়তো আমি করব। আচ্ছা, তো ফিল্ম নিয়ে তো আমরা অনেক কিছু জানলাম, এবার আসি নাটক নিয়ে। এখন পর্যন্ত আমরা আপনার কাছ থেকে অনেক অনেক নাটক পেয়েছি, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, 1 ঘন্টা, অনেক নাটক পেয়েছি। এবং কিছুদিন আগে আমাদের এনটিভিতে ধারাবাহিক নাটক মায়া, সেটা শেষ হয়ে গেল, সেটা আপনার লেখা ছিল। এখন আরো কি কি নাটক যাচ্ছে? এখন তো সামনে ঈদের কিছু কাজ করব, ব্যস্ততাও আছে। জি, অবশ্যই ঈদের কিছু কাজ করব। আচ্ছা, তো আমাদের এনটিভির প্রথম নাটক এবং প্রথম ধারাবাহিক নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক, সেটাও আপনার লেখা ছিল। তো এটা কিন্তু একটা মজার একটা ব্যাপার ছিল। তো সেক্ষেত্রে নাম দুটো একটু জানতে চাচ্ছি। এনটিভির প্রথম অন ইয়ার যেটা হয়েছিল আমার নাটক দিয়ে, সেটা নাটক না টেলিফিল্ম, এতদিন কোথায় ছিলেন, সেটা কি লেখা এবং পরিচালনা দুটোই ছিল? হ্যাঁ, দুটোই ছিল আমার। আর একটা ধারাবাহিক ছিল অন্ধকারের ফুল, দুটোই প্রথম, মানে ধারাবাহিকটাও প্রথম ছিল, আর ওটা এনটিভির একদম প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই নাটকটা দিয়ে। আচ্ছা, জি জি। আচ্ছা, এবং সেটা তো মনে হয় রেসপন্স অনেক ভালো পাওয়া গিয়েছিল তখন প্রথম নাটক হিসেবে। হ্যাঁ, তারা এখন রেসপন্সটা বোঝা যায়, যেমন এনটিভি নাটকগুলো আপলোড করে আপনার ইউটিউবে, আমরা দেখতে পাই আর কি, মানে বাইরের দর্শকদের মত ভালো লাগে। আচ্ছা, তো এই যে এই ব্যাপারটা যখন চলে আসলো, তাহলে আমি একটু আসি যে এই যে নাটকগুলো আপনি বলেন এখন আপলোড করলে দেখা যায়, আমরা কিন্তু মানে সাধারণত যেটা করি যে ধারাবাহিক নাটক বা যে কোনো 1 ঘন্টার নাটক বা স্পেশাল দিনগুলোতে যে নাটকগুলো, অনেক সময় বেশিরভাগই আমরা ইউটিউবে দেখে নিচ্ছি, টিভিতে কিন্তু খুব একটা দেখছি না। সেটা হয়তো একটা কমপ্লেইন আছে যে বিজ্ঞাপনের কারণে। এই জিনিসটা নিয়ে আপনি কি বলবেন? না, আগে তো হতো নাটকের ফাঁকে বিজ্ঞাপন, হ্যাঁ, এখন বিজ্ঞাপনের ফাঁকে নাটক হয়। তো এই ইউটিউবে তো আর সেই ঝামেলা নাই, ওয়ানগোতে সে দেখতে পাচ্ছে, তার সময়, তার নিজস্ব সময়ে দেখতে পাচ্ছে। তো আমাদের নাটকের দর্শকপ্রিয়তা হারিয়েছে মূলত বিজ্ঞাপনের কারণে। আচ্ছা, আগে যেমন আপনার কোনো নাটক হলে বলে দিত যে অমুক অমুক অমুক, ধরেন গ্রামীণ, প্রাণ, এরা দুইজন, এরা স্পন্সর। এখন হচ্ছে যে আজকে যে আমি এই 35 বছর নাটক লিখছি, আমার নাটকেও যে 40 মিনিট বিজ্ঞাপন, কালকে যে ছেলেটা প্রথম শুরু করলো নাটক, তার নাটকেও প্যাকেজ হিসাবে নিয়ে নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওর নাটকেও 40 মিনিট বিজ্ঞাপন, আমার নাটকেও 40 মিনিট বিজ্ঞাপন, তাই না? তো আগে যেটা দেখা গিয়েছে যে মানে অনেক আগে, মানে 90-এর দশকের দিকে, যে তখন তো বিটিভি ছিল, তখন তো এত চ্যানেল ছিল না, অনেক জনপ্রিয় নাটক কিন্তু হয়েছে, তখন আমরা ওগুলোও দেখেছি। ইভেন পার্শ্ববর্তী দেশ কলকাতার মানুষরা আমাদের সেই নাটকগুলো এখন দেখেছে। এখন এত চ্যানেল আছে, এত নাটক হচ্ছে, কিন্তু তবুও কিন্তু এখন আমরা দেখা যায় আমাদের নাটক না দেখে আমরা পার্শ্ববর্তী দেশের নাটকগুলো দেখছি। সেটা কি কারণে? সেটা কি কোনো বাজেটের কারণে বা স্ক্রিপ্ট বা অন্য কোনো প্রবলেম আছে? কি কারণে এটা হচ্ছে? না, ওদের নাটকগুলো হচ্ছে মানে অনেক ব্যাপার আছে আর কি, খোলাখুলি বলি, আমার ফিলটা বলি, যে ওদের নাটকের মেয়ে দর্শকরা বেশি, যে এক ধরনের সাজুগুজু করে ধরো রান্না করছে, তাও কড়া লিপস্টিক দিয়ে, হ্যাঁ, শ্যাডো দিয়ে, এই দিয়ে ওই দিয়ে, তারপরে বিছানায় শুচ্ছে, তাও ওই এক ধরনের কেমন জানি, মানে মেকআপ গেটআপটাকে বেশি হাইলাইট করা হচ্ছে। হ্যাঁ, কাপড় চোপড়। তা আমি নাটকটা জিজ্ঞাসা করেছি 2-1জনকে, তো ওরা ওই শাড়িটার গল্প বলতে পারে, কি গহনা পড়েছিল সেই গল্পটা বলতে পারে, নাটকটা কি ওইটা বলতে পারে না। এখন দর্শকই জানে দর্শক কেন দেখে ওইটা, মানে কি কারণে। কিন্তু আমাদের দেশের নাটক কিন্তু সেই তুলনায় অনেক ভালো।
যেটাকে আপনি বলছেন মেকআপ গেটআপকে ওরা বেশি হাইলাইট করছে, আমাদের দেশে কিন্তু সেটাকে এত হাইলাইট করছে না। হ্যাঁ, ওদের তবু কেন পারফরমেন্স দর্শক ভালো, শ্রোতারা ওরা ধরে রাখতে ওরা পারছে না? অনুশীলন করে। হ্যাঁ। আমি দেখি যে এক ক্যামেরায় কাজ হচ্ছে, কাটে না, শর্টকাটটা জার্ক নাই নাটকে, জার্কটা কম ওদের। মানে হয় কি, ওরা অনেক বেশি নাটক নিয়ে লেগে থাকে, রিহার্সাল হয় এক চমৎকার। আমাদের তো ওই সুযোগটা নাই। আচ্ছা, আমাদের আর্টিস্টরা আমরা নাটক করছি, তারা তাদের পূর্ব প্রস্তুতি থাকে না। আচ্ছা, তারা আসে, তারা এসে ওইখানেই আমার কাছে ব্রিফিং নিয়ে ওইটুকু পড়ে নিচ্ছে, তখনই সাথে সাথে ওখানেই সাথে সাথে করছে, যে ওই চরিত্রটা তার হয়ে ওঠা হয় প্র্যাকটিসের না। ব্যাপারটা হয়তো হচ্ছে আর না। ওদের হচ্ছে একটা মেক বিলিভটা অসাধারণ, যে মেয়েটা ধরেন করছে বৌদির অভিনয় বা বউয়ের অভিনয়, সে কিন্তু সেটাই হয়ে দেখাতে পাচ্ছে, জি, কারণ সেই চরিত্রটা সে মতো করে তাকে উপস্থাপন করতে পারছে। কিন্তু আমাদের শিল্পীদের সেই সুযোগটা নাই, সেই চেষ্টাটাও তাদের নাই, সেই আন্তরিকতাটাও তাদের নাই। এই যেমন আমি চাকরি করি, আমার চাকরি করতে হবে, ওর অভিনয় ওইটা এর পেশা হিসাবে নিয়ে নিয়েছে, প্যাশন নাই আর এইখানে। আচ্ছা, তো ওদের শিল্পীর সাথে আমাদের শিল্পীর যে তফাৎ যেটা দেখি, এই জায়গাটাই অনেক বিস্তর হয়ে যাচ্ছে। আমাদের এখানকার শিল্পীদের বা আমাদের নাট্যকারদের বা ডিরেক্টরদের এটা হচ্ছে পেশা। সাথে সাথে খ্যাতির একটা যে থাকে, যে তাড়াতাড়ি আমার খুব খ্যাতি হতে হবে, না, সব আমাকে খ্যাতি না, চিনবে, এরকম। এটা হচ্ছে আমার পেশা। আচ্ছা, আর ওদেরটা কিছুটা আমার মনে হয় যে প্যাশন। আচ্ছা, আচ্ছা, প্যাশন না থাকলে, যেমন আমি একবার গিয়েছিলাম ইটিভির, ওদের ইন্ডিয়ার ইটিভির একটা কাজের জন্য। তো ওখানে গিয়ে একটা শিল্পীকে দেখলাম যে উনি খুব বড় মাপের একটা, তখন তমা নাকি উনার মূল চরিত্র করেছিল। আমি বললাম যে আপনি আজকে কোনো শর্ট দিয়েছেন? বললেন না। কখন এসছেন? বললে সকাল 8টায়। আচ্ছা, তখন বিকেল 4টা বাজে। বলে এখনো দেননি? বলছে না। কালকে এসেছিলেন? বললেন হ্যাঁ। কালকে হয়েছিল? বললেন না। আজকে হবে? বলে এটা তো আমি বলতে পারবো না, পরিচালক। বলে আপনার সমস্যা হয় না? তখন বলছে না, এটা তো আমার ব্যাপার না, আমি তো ওনাকে শিডিউল দিয়েছি, উনার লাগলে উনি আমাকে অবশ্যই বলবেন, ডাকবেন। তো উনি মূল চরিত্রটা করছেন এবং তার যে মানে ধৈর্য, আমাদের শিল্পীদের তো সেই ধৈর্যটা নাই। এই একটুখানি আসার পরে 10-15-20 মিনিট পরেই মানে সে অস্থির হয়ে পড়ে। এবং টাইম মেইনটেইন এর ব্যাপারটাও মনে হয়। হ্যাঁ, ওখানে খুব ওরা খুব পাংচুয়াল আর কি। ওদের 10টা মানে 10টাই, আমাদের এখানে 10টা মানে কারো 12টা হয়ে যায়, কারো 1টা হয়ে যায়, আর অনেক ধরনের অজুহাত, জ্যাম। আসলে কাজের প্রতি রেসপেক্ট থাকতে হবে, তাহলে তো সবকিছুই ব্যালেন্স করে করা যাবে। হ্যাঁ, নিয়ম অনুবর্তিতা আমাদের কম। তো এখন পর্যন্ত আমরা আপনার কাছ থেকে যেহেতু অনেক নাটক পেয়েছি, বিভিন্ন ধরনের গল্পের নাটক পেয়েছি, কোন ধরনের গল্প লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনার মনে হয় যে ভালো লাগে আর কি গল্প লিখতে? আমাদের একটা খুব চমৎকার ব্যাপার আছে বাংলাদেশে, যে জিনিসটা হচ্ছে একান্নবর্তী পরিবার। একটা পরিবারের ভিতরে কিন্তু অনেক গল্প থাকে, বাবা মা, দাদা দাদি, নানা নানির, খালা, মামা, চাচা। হ্যাঁ, এই ভ্যারিয়েশনটা, এটা কিন্তু বাইরের লোকরা বুঝে না আমাদের। হ্যাঁ, এই চমৎকার ব্যাপার। তো এই পারিবারিক গল্প, রোমান্টিক গল্প, এগুলোই আমাদের। আচ্ছা, তো নাটকের পাশাপাশি মিউজিক কম্পোজার হিসেবেও আপনার পরিচিতি আছে, তো কিভাবে নাটক থেকে কিভাবে আবার গানের প্রতি আগ্রহটা হলো? আমি একটা ফিল্ম তৈরি করছিলাম আর কি। আচ্ছা, বাংলাদেশ রাইফেলসের উপরে একটা ফিল্ম তৈরি করতে বলা হয়েছিল, আমি 35 আর কি, মানে চলচ্চিত্র, সীমান্ত প্রহরী নাম ছিল। তো ওখানে আমি ওই খুব বড় আমাদের একজন গীতিকার আছেন, নজরুল ইসলাম বাবু, সবকটা জানালা খুলে দেওয়া না, মানে অনেক বড় মাপের গীতিকার। ও আমার বন্ধু ছিল, ওকে বললাম যে তুমি লেখো। আর একজনকে মিউজিক ডিরেক্টর, উনি বেঁচে আছেন, ওনার নামটা নাই বলি। এরা দুইজনে আসার পরে বললাম যে একটা গান লিখে করো, তো এরা পালায় গেল। আচ্ছা, তো কী করবো, গান লিখলাম। সে সময় দেবু ভট্টাচার্য ছিলেন, উনার মিউজিক ডিরেকশন দেওয়ার কথা। যেদিনকে মানে স্টুডিওতে করব, সেই দিনকে উনি স্ট্রোক করলেন হঠাৎ। তো পরে মানামকে ধরে নিয়ে এসে আমি নিজেই করলাম, যে ঠিক আছে, যে আমি সুর করে। তো পরে গানটা খুব ভালো হয়েছিল, তো ওইটা মার্চিং সং হয়েছিল বিডিআর এর আর কি। আচ্ছা, তো কথা বলতে অনেক ভালো লাগছিল। আজকে শুভ সন্ধ্যার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সকল কাজে সাফল্য কামনা করছি, সেই সাথে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।